লাগি আঁখি জাগে, দেখা নাই পাই, পথ চাই, সেও মনে ভালো লাগে। ধুলাতে বসিয়া দ্বারে, ভিখারি হৃদয় হারে, তোমারই করুণা মাগে। কৃপা নাই পাই, শুধু চাই, সেও মনে ভালো লাগে। আজি এ জগত মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে। সাথী নাই পাই, তোমায় চাই, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, কাঁদায় রে অনুরাগে। দা নাই নাই, ব্যথা পাই, সেও মনে ভালো লাগে। শুনলেন গীতাঞ্জলির কবিতা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে বৃহস্পতিবার 25শে কার্তিক 1428, ইংরেজির 11ই নভেম্বর 2021। তিথি কার্তিক শুক্লপক্ষ সপ্তমী, নক্ষত্র শ্রবণা। সূর্যোদয়ের সময় ভোর 5:50 হয়ে 34 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:50 হয়ে 48 সেকেন্ড। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 2:59 গতে দেবারিগণ। রাত্রি 2:51 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আজ শ্রী শ্রী বিষ্ণু পঞ্চক ব্রতারম্ভ। আজ শ্রী শ্রী পাঠ গোপীবল্লভপুরে বিষ্ণু পঞ্চক ব্রতারম্ভ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি দেবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আপনারা জানেন। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। যে শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে, নিতান্ত কোনো কারণে আটকে না পড়লে। এবারে বলি, আজকে তো বৃহস্পতিবার, কাল শুক্রবার সন্ধ্যের মধ্যে 200 থেকে 250 শব্দ সময়সীমা, তার মধ্যে আপনাদের লিখে পাঠাতে হবে একটি চিঠি। চিঠির বিষয় আজকে যে কবিতাটা দিয়ে শুরু করলাম আমাদের শরণাগত, তার প্রথম লাইন, প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই। এই নিয়ে 200 থেকে 250 শব্দের মধ্যে চিঠি লিখে পাঠান। শুক্রবার সন্ধ্যের মধ্যে সেই চিঠি যেন আমাদের দপ্তরে চলে আসে। এবারে অনুষ্ঠান সূচি মানে আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন আছে। পুরাণ চিরন্তনে গণেশের জন্মের কথা বলছিলাম। গণেশের জন্মের কথা বলবার পর গণেশের বিয়ের কথা বলবো। অসাধারণ সমস্ত গল্প আছে, আপনারা সেসব গল্প অনেকেই খুব ভালো জানেন, তবু আরেকবার শুনতে তো কোনো ক্ষতি নেই। এরপর গীতার কথা। গীতায় আমরা পুনর্জন্ম নিয়ে কথা বলবো। পুনর্জন্ম, অবতার তত্ত্ব, এই সমস্ত নিয়ে আমাদের কথা বলবার কথা এখন। তারপরে কমলাকান্ত ভট্টাচার্য, তার যে মন্দির, কোটালহাটের কালী মন্দির বর্ধমানে, সেই মন্দির নিয়ে, তার সূত্র ধরে কমলাকান্ত ভট্টাচার্যকে নিয়ে, তার সূত্র ধরে কমলাকান্তের সঙ্গে দেবী মা কালীর সম্পর্ক নিয়ে কিছু কথা শোনাবো আপনাদের। আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন বারাণসীতে আছি। বারাণসীতে বিশালাক্ষীর মন্দির, সেও এক সতীপীঠ, তার কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করব পুরাণ চিরন্তন গানের পরে পুরাণ চিরন্তন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। না, আর কোনো ঝামেলা হয়নি। ওই হাতির মাথা গণেশের মাথায় লাগিয়ে দিতে গণেশের দেহে প্রাণ ফিরে এলো। পার্বতী কি ভাগ্যে, এই নিয়ে আর কোনো প্রশ্ন তুললেন না। রাগ ঝাল তো দূরের কথা,
আমার মনে হয় ছেলে তো আবার ফিরে এসেছে, এই আমার ঢের, ও একটুখানি মাথাটা অন্যরকম, সে আর এমন কি ব্যাপার, এইসব ভেবে তিনিও তার আদরের গণেশকে চুমু খেতে লাগলেন। শিব এই ছেলেটিকে পেয়ে খুব খুশি। পার্বতীর শর্ত মতো গণেশের পুজো সবচেয়ে আগে হবে, সব দেবতার আগে তার জায়গা, এমনটা ঠিক হলো। শুধু তাই নয়, শিব তাকে বর দিলেন, আজ থেকে তুমি বিঘ্ন হর্তা নামে পরিচিত হবে, অর্থাৎ যে কোনো বিঘ্ন বিনাশ করবার দেবতা হলে তুমি। সব তো ভালোই ভালো মিটে গেল। না, গণেশের জন্মের গল্প এখানেই শেষ, গণেশের গজমুণ্ডের গল্প এখানে শেষ, কিন্তু আর অন্তত একটা গল্প তো বাকি আছে। সেই গল্পটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হলো এইবারে বলি তাহলে গণেশের বিয়ের গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই গল্প আমার ধারণা আপনাদের মধ্যে 80-90% শ্রোতার জানা, তবু ওই জানা গল্পটাই আজ সকালে আরেকবার হোক। এই গল্পটা আছে শিবপুরাণে। কার্তিক আর গণেশ দুই ভাই। না, আমরা অবশ্য জানি যে এদের দুজনের কেউই শিবের ঔরসজাত সন্তান নন, কিন্তু ওই সমস্ত কুটকচালে আমাদের ঢোকবার দরকারটা কি? কার্তিক গণেশ দুই ভাই, ব্যাস, দুজনে বড় হচ্ছে, যাকে বলে বিয়ের যুগ্যি হচ্ছে। শিব পার্বতীও এই নিয়ে ভাবনা চিন্তা করছেন কিভাবে বিয়ে দেওয়া যায়, কার সঙ্গে বিয়ে দেওয়া যায়। দেখেছেন তো, আমাদের পুরাণে দেবতারা ঠিক দেবতা থাকেন না, কেমন যেন আমার আপনার মতন গেরস্থ মানুষ হয়ে যান। তো যাই হোক, এর মধ্যে তাদের কানে এলো কার্তিক আর গণেশ দুই ভাই মিলে তুমুল ঝগড়া করেছে। কিসের ঝগড়া? কার আগে বিয়ে হবে তাই নিয়ে ঝগড়া। কার্তিক বলে আমার আগে বিয়ে হবে তোর পরে, গণেশ বলে আমার আগে বিয়ে হবে তোর পরে। তো এই কথা শুনে শিব আর পার্বতী একটা বুদ্ধি আঁটলেন, দুজনকে ডাকলেন। তা বললেন যে তোমাদের দুজনেরই তো বিয়ের বয়স হয়েছে, আর রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে তোমরা কেউ কারোর থেকে কম যাও না। তোমাদের মধ্যে কার বিয়ে আগে দেওয়া যায় সেইটা নিয়ে আমরা একটু ভাবনায় পড়েছি, তা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে পৌঁছেছি। তোমাদের মধ্যে যে সব থেকে আগে পৃথিবী পরিক্রমা করে আসতে পারবে সেই আগে বিয়ে করবার অধিকারী হবে। এখন দেখো পৃথিবী পরিক্রমায় দুজনের মধ্যে কে ফার্স্ট হতে পারো। মুখের কথাটা খসলো কি খসলো না, ও মা, কার্তিক সেখানে নেই। শনশন আওয়াজ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখা গেল ময়ূরের পিঠে চেপে সে সাঁ করে চলে গেল পৃথিবী পরিক্রমায়। আর গণেশ, সে বেচারি কি করে, তার বাহন তো এইটুকুনি ইঁদুর, সে ওই রকম মোটা সোটা গণেশ বাবাজিকে বইতে পারে কখনো? না, আগে বিয়ের শিকেটা কার্তিকের কপালেই নাচছে বলে মনে হচ্ছে। গণেশ তো চুপচাপ বসে রয়েছে। খানিকক্ষণ বাদে বাবা মায়ের কাছে এসে বলল, আমি আপনাদের পুজো করব, আপনারা এইখানে এই আসনে এসে বসুন। তো বেশ, বসলাম। গণেশ শিব আর পার্বতীর পুজো করলো, তারপর ধীরে সুস্থে তাদের দুজনকে 7 বার পরিক্রমা করলো। তারপর তাদের সামনে এসে হাত জোড় করে বলল, এইবার তাহলে আমার বিয়ে দিন। সে আবার কি? তুমি যাও পৃথিবী পরিক্রমা করতে বেরো, যদি কার্তিকের আগে ফিরতে পারো তাহলেই তো বিয়ের প্রশ্ন। গণেশ কি উত্তর দিয়েছিলেন সে আপনারা জানেন বলেই আমার ধারণা, কিন্তু তবু সেই উত্তরে আসবো আমি আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর গীতার কথা। এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল, আর সেই সুর বদল যদি গীতার সূত্র ধরে হয় তার চেয়ে ভালো আর কি বা হতে পারে। কথা হচ্ছিল পুনর্জন্ম নিয়ে। আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন নিঃশর্ত ভক্তির মার্গ আপনাদের সৌমিত্র বসুর নয়। সে তার বোধবুদ্ধি মতো খানিকটা যুক্তির পথেই চলবার চেষ্টা করে।
কথাটা কেন বললাম, পুনর্জন্ম আছে কি না, সেটা সত্যি না ভাঁওতা, এই নিয়ে নানান রকম বাদ প্রতিবাদ তো আছে। আমি সেসবের মধ্যে ঢুকবো না। এইসব নিয়ে কথা বলবার মতো জ্ঞান বলুন, ধারণা বলুন, যোগ্যতা বলুন, ও সব কিছুই আমার নেই বলেই আমি ঢুকবো না। কিন্তু আমি শ্রীকৃষ্ণের এই যে কথা, আমি যুগে যুগে এসেছি এই পৃথিবীতে, তুমিও এসেছো, আমরা সবাই এসেছি। শুধু সাধারণ মানুষ ভুলে যায় আগের জন্মের কথা, আর আমি মনে রাখতে পারি। এই হলো তফাৎ। এর সূত্র ধরে দু একটা কথা বলবার চেষ্টা করব। যেটা গতকাল বলেছিলাম, পুনর্জন্মের ধারণাটা কিন্তু শুধু হিন্দু ধর্মের ধারণা নয়, অন্য অনেক ধর্মেই নানা রূপে এর কথা আছে। ফিরে আসছে এই নিয়ে কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নেওয়া যাক। আপনারা এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসুর নানান চপলতা যাকে বলে সহ্য করে নিয়েছেন। সত্যি সত্যি তাই নিয়ে আমার বেশ অবাক লাগে। এখানে একটা প্রেমের গান দিয়ে কথাটা শুরু করি। বহু পুরনো গান, আপনারা সবাই জানেন। তারাশঙ্করের কবি উপন্যাস এই গানটা ছিল। ছবিতে গেয়েছিলেন রবীন মজুমদার। ভালোবেসে মিটল না সাধ, পুরানো না এ জীবনে, জীবন এত ছোট কেনে। আসলে এ তো মানুষের চিরকালের অতৃপ্তি। এই যে ধরুন আমি বা আমার মতো বয়সের যারা আছি, তাদের মাঝে মাঝে মনে হয় না, এই তো সেদিন ছোট্ট ছিলাম, এর মধ্যেই জীবনটা একবারে এরোপ্লেনের মতো হুশ করে উড়ে চলে গেল। বিদ্যাপতির সেই পদ আছে না, অর্ধেক জন্ম আমি ঘুমিয়ে কাটালাম, শিশু বয়সের বার্ধক্যে কতদিন গেল, বাকি সময়টা ভোগ বিলাসে কাটালাম, তোমাকে ভজনা করাই হলো না মাধব। যে কথা বলতে গিয়ে এত সব কথা, জীবনের পরিসরটা বড্ড ছোট, তাই মানুষ মনে মনে আরো অনেক জন্ম বাঁচতে চায়। সে চাওয়ার একটা প্রকাশ তার সন্তানের মধ্যে। এই যে আমরা আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদের এত ভালোবাসি, তার একটা বড় কারণ তো এই যে তাদের মধ্যে দিয়ে আমি নিজেকে বেঁচে থাকতে দেখি। তাই এই আকাঙ্ক্ষাটা সত্যি, বারবার নতুন নতুন জন্মে যেন ফিরে আসতে পারি। আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে। এইখানে আমি আপনাদের আর একটা কথা বলি, অলৌকিকতার কথা নয়, যুক্তির কথা। আমার জন্মের আগেকার পৃথিবীটা কি ছিল তা তো আমি খানিকটা জানি না, বই পড়ে জানি, শিক্ষকের মুখে শুনে জানি, সিনেমা দেখে জানি, বা আরো নানান সূত্রে জানি। সেই পৃথিবীর মধ্যে নিজেকে স্থাপন করা তো কিছুটা কল্পনার ব্যাপার। তাই মনে মনে অন্তত আমরা বেশ কয়েকটা জন্মের মধ্যে ঘুরে বেড়াতে পারি। কিন্তু শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন আগের জন্মের ঘটনা আমাদের মনে থাকে না। অবিদ্যা বা অজ্ঞানতা সেই অভিজ্ঞতাকে ভুলিয়ে দেয়। তো আমি একটু অন্য দিক থেকে ব্যাপারটাকে দেখি। ধরুন আমরা যে শুধু আগের জন্মের কথাই ভুলে যাই এমন তো নয়, আমরা তো এই জন্মের কথাও ভুলে যাই। এই তো কালকে সন্ধ্যেবেলা একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তিনি ছিলেন আমার মায়ের ছোটবেলার বন্ধু। তো আমার ছোটবেলার কত দুষ্টুমির গল্প শোনাচ্ছিলেন আমার গিন্নির কাছে, আমি তো তার কিছুই মনে করতে পারছিলাম না। তো সে তো এই জন্মের কথা। তাহলে এক জন্মের মধ্যেই কত জন্মান্তর হয়ে যায়। স্মৃতির কাজই তো হচ্ছে পুরনো এবং অপ্রয়োজনীয় যা কিছু তাকে সরিয়ে ফেলে সেই জায়গায় নতুনকে স্থান করে দেওয়া, তাই না? এই তো কিছু কথা হলো গীতা নিয়ে, কিন্তু এইবারে গীতার প্রসঙ্গ শেষ করে আমরা কালী মন্দিরের প্রসঙ্গে চলে যাব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। শেষ শুরু করছি কমলাকান্ত ভট্টাচার্যের কথা 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এই যে কমলাকান্ত ভট্টাচার্য, তার যে মন্দির বর্ধমানের কোটালহাটের কালী মন্দির, সেইখানে আছি এখন আমরা। কমলাকান্তকে কে না চিনি? মায়ের অমন গান এক রামপ্রসাদ সেন ছাড়া কেই বা বাঁধতে পেরেছেন?
কিন্তু না, কমলাকান্তকে নিয়ে কথা বলবো না এখানে, এখানে বলবো তার মন্দিরের কথা। একটা গল্প দিয়ে শুরু করি, কমলাকান্তেরই গল্প। তখনও তিনি এই কোটালহাটের যে কালী মন্দির সেইখানে যাননি, সে পরে যাবেন, তাকে বর্ধমানের রাজা সেখানে জমি জমা দেবেন, মন্দির দেবেন, সেটা পরের কথা। কিন্তু কমলাকান্ত তার নিজের গ্রামে পঞ্চমুণ্ডির আসনে বসে কালী সাধনা করছেন তন্ত্রমতে। তো একদিনের কথা বলি, এই মন্দির একটার সময় ছিল গভীর জঙ্গলে ঢাকা, চারপাশের মানুষজনের বাস প্রায় ছিল না বললেই চলে। কমলাকান্ত তো মায়ের পুজোয় বসেছেন, কিন্তু একটাই সমস্যা, আপনাদের দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির নিয়ে বলতে গিয়ে বলেছিলাম না, দেবীকে মাছ রেঁধে ভোগ দিতে হয়। সমস্যাটা কি? গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সমস্যাটা কি এই কথা বলে আপনাদের গান শুনিয়েছিলাম, তারপর ফিরে এলাম আবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সমস্যাটা হলো কমলাকান্ত কোথাও মাছ পাননি। কি করে তিনি মাছ রান্না করে দেবেন? তো যদি দিতে না পারেন তাহলে তো দেবীর পুজো অসম্পূর্ণ থেকে যাবে। ধ্যানে বসেছেন, কিন্তু কমলাকান্তের মন খুব উচাটন করছে, কিছুতেই নিবিষ্ট হতে পারছে না মন। হঠাৎ মন্দিরের পাশে যে একটা ডোবা ছিল, সেইখানে কি একটা শব্দ হলো না, কে যেন জলে নামলো। এত রাতে জলে নামছে কে? ধ্যানে ডুবে থাকলে হয়তো খেয়াল হতো না, কিন্তু এখন তো মন বসছিল না, তাই ধ্যানের মধ্যেই জিজ্ঞেস করলেন, কে গো, এত রাত্রিরে জলে নামলো কে? তো মন্দিরের বাইরে থেকে একটা মেয়ের গলায় উত্তর এলো, আমি বাবা ঠাকুর, বাগদিদের মেয়ে, মাছ ধরতে নেমেছি গো। তো কমলাকান্ত অন্যমনস্ক ভাবে বললেন, আজকে মায়ের পুজোয় মাছ দিতে পারিনি, ধরতে পারলে একটা দুটো দিয়ে যেও তো। কিছুক্ষণ পরে মন্দিরের দরজা দিয়ে ঢুকলো কে গো? কালো গায়ের রং, সারা অঙ্গ থেকে জল ঝরছে, খোলা চুল থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে, হাতে দুখানি মাছ, আলুলাই তো কুন্তলা, বড় বড় চোখ। কমলাকান্তের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও বাবা ঠাকুর, ধরো, মায়ের পুজো করো। হাতে মাছ নিয়ে আবার মুখ তুলে তাকালেন কমলাকান্ত, নেই, দরজা ফাঁকা। তার উপরে রাতের জঙ্গল থমথম করছে। কৃষ্ণবর্ণা আলুলাই তো কুন্তলা মা এসেছিলেন তার কাছে, নিজের পুজোর জন্য যা লাগে নিজেই তা জুগিয়ে দিলেন ভক্তকে। এমন গল্প আরো আছে, বলতে বসলে মন্দিরের কথা আর বলা হবে না। আচ্ছা বেশ, খুব লোভ হচ্ছে, আর একটা গল্প বলি ছোট্ট করে। হ্যাঁ, একদিন পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে মন্দিরে এসেছেন কমলাকান্ত, মায়ের সামনে বসে বসে গান গাইছেন। গান শেষ হলো, নিঃশ্বাস ফেলে উঠবেন, হঠাৎ কে যেন বলে উঠল, থামলে কেন বাবা, আর দুটো গান শোনাও, বড় ভালো লাগে তোমার গান। কমলাকান্ত তাকিয়ে দেখলেন কখন দরজার কাছে এসে বসে আছে এক বুড়ি। গান শুনতে চেয়েছে কেউ, কমলাকান্ত না শুনিয়ে পারেন, শোনালেন। তারপর গান হয়ে গেল, উঠে যাবার সময় বললেন, তুমি কে গো মা, তোমাকে তো এই মন্দিরে আগে কখনো দেখিনি। সে বুড়ি বলল, তোমার ওই মাকে যে দুধ যোগায়, আমি সেই ধর্মদাস গোয়ালার মা, রোজ চুপি চুপি তোমার গান শুনতে আসি। তো এমনি করে দিন যায়, কমলাকান্ত মাকেও গান শোনান, সেই বুড়িকেও গান শোনান। তা একদিন গোয়ালা ধর্মদাসের সঙ্গে দেখা, বললেন, তোমার মা তো রোজ মন্দিরে আসে আমার গান শুনতে। ধর্মদাস বলল, কি বলছেন বাবা মশাই, আমার মা? আমার মা তো সেই কত বছর আগে মারা গেছে। আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। কালী পুজোর রাত নিয়ে চিঠি লিখেছেন। কালী পুজোর রাত বললেই মনে পড়ে আমাদের পারিবারিক অলক্ষ্মী বিদায় ও লক্ষ্মী পুজোর কথা। বাবা আর মা ভোরবেলা উঠে স্নান করে পুজোর জোগাড় করতে শুরু করতেন। আমি আর আমার মেজদা তাদের ফাই ফরমাস খাটার জন্য সদা প্রস্তুত।
অন্যান্য ভাই বোনেরা ব্যস্ত থাকতেন সংসারের অন্য সব কাজে। কলা পেটকোয় তৈরি করতেন অলক্ষী ষাঁড়ের নাদ দিয়ে। আমাদের ফেলে দেওয়া মাথার চুল দিয়ে তার মাথার চুল আর কানাকড়ি দিয়ে তার চোখ তৈরি হতো বাড়ির খিড়কির দরজার বাইরে, আর তাকে রেখেও দেওয়া হতো বাড়ির বাইরে। ঠাকুরের ঘরে মা ফল কাটছেন, তামার বড় থালায় ফুল আর বেলপাতা দুব্বা সাজানো। কাঠের জলচৌকিতে ধান পেতে আর বিভিন্ন কাঠের খেলনা সামুদ্রিক শাঁখ দিয়ে ধানের শীষ দিয়ে লক্ষ্মী ঠাকুর সাজানো হতো। কাঁসার ছোট বড় থালায় বিভিন্ন ফল, আর বাড়িতে মায়ের নিজের হাতে তৈরি নারকেল নাড়ু। বিশেষভাবে দেওয়া হতো কাঁসার বাটিতে নারকেল জল আর তাল ফোপল। বাবা তৈরি করছেন কলা পেটকোর ওপর আতপ চালের পিটুলি দিয়ে সুখ প্রদীপ, আর আতপ চালের পিটুলির সঙ্গে বেলপাতা মিশিয়ে সবুজ রঙের নারায়ণ, হলুদ মিশিয়ে লক্ষ্মী আর সাদা কুবের। চালের গুঁড়োর সাথে কাঠকয়লা মিশিয়ে তাদের চুল আর জুতো তৈরি করতেন। সিঁদুর মিশিয়ে দেবদেবীর গহনা তৈরি করতেন। কি অপূর্ব সুন্দর হতো এইসব মূর্তি। তারপর খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, শাক ভাজা, টমেটোর চাটনি ভোগ দেওয়া হতো। পিতলের হাঁড়িতে আলাদা উনুনে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে বাবা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এইসব তৈরি করতেন। সন্ধ্যার সময় চারিদিকে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনোর গন্ধ আর ধোঁয়ার মধ্যে প্রথমে কুলো পিটিয়ে কাল কাসুন্দি ফুল দিয়ে অলক্ষ্মী বিদায়, ও তারপরে কুললক্ষ্মীর পূজা। পূজার পর প্রতিবেশীদের সঙ্গে ভোগ ও প্রসাদ খাওয়া। আজ এই কাজ করি আমি আর আমার স্ত্রী, কিন্তু অনেক চেষ্টা করি বাবার মতো সবকিছু করতে। বারবার মনে হয় হলো না ঠিক সেই রকম। খুঁজে চলি সেই পুরনো দিন। সকলকে পুনরায় দীপাবলির শুভেচ্ছা জানিয়ে পত্র শেষ করলাম। নমস্কারান্তে, তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি। আপনার চিঠিটা লম্বা হয়ে গেছে তমালবাবু, কিন্তু কাটতে পারলাম না। মনে হলো যে কোন দূর অতীতের রূপকথার গল্প শুনছি। এইসব আজকাল তো আর উঠেই গেছে। এই বেলা বলে নি, এই রবিবারে আপনাদের চিঠি লেখার বিষয় হলো প্রভু তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই। প্রভু তোমা লাগি আঁখি জাগে দেখা নাই পাই। এই বিষয়টাকে মাথায় রেখে আপনার অভিজ্ঞতার কথা, আপনার চেনা মানুষের যা দেখেছেন আপনি তার কথা, তাকে ডাকি, তার দেখা পাই না, কিন্তু যদি কখনো দেখা পেয়েও যাই, কখনো হয়তো ছদ্মবেশে তিনি আসেন, এইসব নিয়ে তত্ত্বের কথা নয়, আপনার অভিজ্ঞতার কথা, আপনার মনের কথা, মনের অনুভূতির কথা। এই 200 থেকে 250 শব্দের মধ্যে লিখে একটু পাঠান না। তাই দিয়ে করি তাহলে এই রবিবারের শরণাগত। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। ফিরে আসছি বাইরে দূরে নিয়ে। বারাণসী 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন আমরা বারাণসীতে। অবশ্যই বারাণসী বললে একটু পরপর লাগে, একটু দূরের দেশ মনে হয়। তার তুলনায় কাশী শব্দটা অনেক কাছের। একটু পুরোনো আমলের সাহিত্যে কাশীবাসী হবার কথা বারবার এসছে না? তা গেছেন কখনো কাশীতে? দারুণ জায়গা, দারুণ। আমার তো খুব ভালো লাগে। আগে খাবার কথাটা বলি, কাশীতে গিয়ে রাবড়ি আর মালাই অবশ্যই খাবেন, আর দেখবেন মন্দির। একদিন সন্ধ্যের সময় নৌকো ভাড়া নিয়ে দশাশ্বমেধ ঘাট থেকে মণিকর্ণিকার ঘাট পর্যন্ত ঘুরে আসবেন জলে জলে। অজস্র মন্দির, অজস্র ধর্মশালা দেখতে দেখতে যাবেন আপনি, নানান নামের ঘাট, আর সেই সব ঘাট ভর্তি হয়ে আছে ধর্মস্থানে। সন্ধ্যেবেলা কাশীর গঙ্গার কালো জলে তাদের আলোকিত সব রূপ দুলছে, কাঁপছে। বলতে বলতেই যেন সেখানে চলে গেলাম। ফিরে আসি, কাশীর কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু
গান শুনি নিজেকে সামলে নেবার জন্য। কেমন তা কাশির কথা বলতে শুরু করলে আর থামা যাবে না। তাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার মূল যে মন্দিরের কথা বলবো সেইখানে আসবো। আমার মনে আছে এই বাইরে দূরেতেই বেশ কিছুদিন আগে কাশির কথা সবিস্তারে বলা হয়েছিল। সেসব থেকে চোখ সরিয়ে নিয়ে, মন সরিয়ে নিয়ে বলবো শুধু দেবী বিশালাক্ষীর কথা, তার মাহাত্ম্য। এই যে আপনাদের বলছিলাম, কাশীর শ্রেষ্ঠ 6টি অঙ্গের মধ্যে বিশালাক্ষী অন্যতম। মানে কাশীর শ্রেষ্ঠ 6টি ধর্মস্থানের মধ্যে এই মন্দিরটিও পড়বে। কিন্তু মন্দিরে ঢোকবার মুখে আপনাকে থমকে যেতে হবে। একেবারেই একটা সরু গলির মধ্যে একটা মন্দির। সাধারণত এত সরু গলির ভেতরে কোনো গুরুত্বপূর্ণ মন্দির থাকার কথাই নয়, কিন্তু এ তো হলো বারাণসী, এখানে সেই রকম হয়। যাই হোক, মন্দিরের তোরণটা দেখে মনে হয় এটাই হলো ভেতরে ঢোকবার পথ, এবং সেটা দক্ষিণ ভারতীয় মন্দিরের একটা ধরন আছে এর মধ্যে। সেই হয় না, নানান রঙে একেবারে ভর্তি করে দেওয়া, তার মধ্যে নানান রকমের মূর্তি, শিবের মূর্তি, পার্বতীর মূর্তি, এইসব মূর্তি। এই মন্দিরটা খানিকটা সেই রকম। তোরণের দুপাশে দুটি সিংহ বসে আছে। তাহলে আর কি, ঢুকে পড়া যাক ভেতরে। একেবারে মায়ের সামনে। খুব অন্যরকম দেখতে মাকে, বেশ ভয় করে দেখতে। কুচকুচে কালো পাথরের মুখ, মাথার মুকুট সেও কালো, কপালে খানিকটা চন্দন লেপে দেওয়া হয়েছে, তার মধ্যে বড় বড় লাল লাল ফোঁটা। মুখটা কেমন লম্বাটে, চোখ বোঝা। বিশালাক্ষী শব্দ উচ্চারণ করলে যেমন বড় বড় চোখের ছবি ভেসে ওঠে না, মায়ের মূর্তি মোটেই সেই রকম নয়। গলায় লাল জবা ফুলের মালা। পেছনের চালচিত্রটা দেখলে মনে হয় আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন মা। কিন্তু এটা মায়ের প্রাচীন রূপ নয়। প্রাচীন যে রূপটি, সেই মূর্তিটি, সে মূর্তি রয়েছে তার পেছনে। তিনি স্বয়ম্ভু, মানে সেই মূর্তি কেউ গড়েনি, তিনি নিজে থেকেই আবির্ভূত হয়েছিলেন। এই দেবীকে আরো আদিম, আরো ভয়ঙ্কর দেখতে লাগে। কালো পাথর, এবড়ো খেবড়ো খানিকটা, তার মধ্যে চোখ মুখ আঁকা হয়েছে। জবা ফুলের মালায় তিনি আচ্ছন্ন। না, বিশালাক্ষীর আরেকটি রূপ অবশ্য আছে এখানে, অন্য এক জায়গায়। সেই দেবী দশেরার সময় নিজেকে প্রকাশ করেন। তিনি ক্ষুধিতের মুখে অন্ন তুলে দেন। দেখা হলো এরপর নবগ্রহ মন্দির। এমন নবগ্রহ মন্দির আমরা আগেও দেখেছি না, তারাই তো আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন, সেরকমই তো বলা হয়। নবগ্রহকে সাজিয়ে রাখা হয়েছে একটি সাদা পাথরের বেদির ওপরে, তার মাথাটা কালো। যদি এই নবগ্রহকে তুষ্ট করতে চান, তাহলে তাদের বেড় দিয়ে 9 বার পরিক্রমা করুন, আর কোনো সমস্যা থাকবে না, এরকম কথাই মানুষ বিশ্বাস করে। সেই বিশ্বাসের সামনে দাঁড়িয়ে আজকে শরণাগত শেষ করব। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার বলি, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। চিঠি তো লিখবেনই, লিখবেন যে বিষয়টা নিয়ে, এই রবিবারের বিষয় বলে দিই আর একবার। প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই। প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই। ঈশ্বর কতভাবে এসেছেন আপনার জীবনে, কত রকম করে তিনি আভাস দিয়েছেন তার, কত রকম করে দেখা দেননি, সেই সমস্ত অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা, আপনার চেনা জানা মানুষের অভিজ্ঞতা, বই পড়া অভিজ্ঞতা।